আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে, ডান। ওয়েট। ওকে। আচ্ছা, এখন কি আপনারা শুনতে পাচ্ছেন না আমার ঠিকঠাক? এখন সব ক্লিয়ার হয়ে যাবে না? আনফরচুনেটলি এটা যে জন্য প্রবলেম হলো আজ বেশ খানিকটা। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা প্লিজ রেসপন্স করবেন যে হচ্ছে কি আপনারা মানে শুনতে পাচ্ছেন কিনা, বা আপনারা ক্লাসে অ্যাটেন্ড যেহেতু করছেন, আপনারা হচ্ছে আমার সাথে কোঅপারেট করবেন যতটা ততটা আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে, বা আপনাদের আহ, আমি প্রেজেন্ট করতে সুবিধা হবে আপনাদের, হ্যাঁ। সুতরাং আমার কোশ্চেনারিজ যদি অ্যান্সার না দেন, আমি ততক্ষণ বুঝতে পারবো না যে আপনারা শুনতে পাচ্ছেন কি হচ্ছে। হুম। সুতরাং আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু পরিচিত হই। আহ এমদাদুল হক ইমন ভাইয়ের পরিচয় কি? এমদাদুল হক ইমন ভাই, শুনছেন আমাকে? ফাহিম আহমেদ, জসিম উদ্দিন, শোভন ভাই, জি ভাই। এরা কেউ কি ক্লাসে আছে নাকি? আমি তো বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, এই যে মেসেজ দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। মিউট করে রাখা রাখা হয়েছে সবাইকে। সবাইকে মিউট করে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে 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 ওকে, আমি দেখা যাচ্ছে, তাহলে। দেখা যাচ্ছে স্যার, সবাইকে মিউট করে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি যাই হোক আমার একটু পরিচয় দিই সংক্ষেপে। আজকে যেহেতু ক্লাসটা একটু জাস্ট মানে দেরিতে শুরু করা লাগলো, কারণ আহ, ঝামেলার জন্য আর টেকনিক্যাল ঝামেলার জন্য আসলে। তো উম, আমি মোহাম্মদ আহসানুল্লাহ। আমি এখনো পর্যন্ত আহ, আমি জাস্ট এখানে আমি এগুলো করি নাই। আমি আছি এখন বর্তমানে দেবনিয়ারে এনভায়রনমেন্টাল রেসপন্সিবল হিসাবে। আমি দেবনিয়ার ডিপিকিউএসএল, দেবনিয়ার প্যাডিং অ্যান্ড কুইল্টিং সলিউশন লিমিটেড, এবং আরো আমাদের এখানে আরো তিনটা প্রজেক্ট আছে। অল মানে অল ওভার সবটাতে আর কি এনভায়রনমেন্টাল রেসপন্সিবল পার্সন হিসাবে আমি আর কি দেখতেছি। আহ তো আমি আজ আপনাদের হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাস ওয়েস্ট এবং সাথে ওয়েস্ট ম্যানেজমেন্টটা নিয়ে ক্লাস এবং লেকচারটা নিব। তো বেসিক্যালি আমি প্রথমে হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট আপনাকে জানাবো, আপনাদের জানানোর চেষ্টা করব। দেন আপনাদের এই টপিকসের সাথে আসলে আপনাদের জানার পরে আপনি কোথায় লাগাবে, মানে কাজে লাগবে আপনাদের, এবং আপনারা এই জানার পরে আপনাদের কোথায় আসলে আহ সেটারে ইউজ করতে পারবেন, বা সেটা আপনার কোথায় কোন কোন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেই জায়গাগুলোতে আমি আসলে অ্যাকনলেজমেন্টে নিয়ে আসবো, যাতে আপনারা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনাদের এনভায়রনমেন্টের যে কাজগুলো আছে সেগুলোতে আপনারা দেখা যাচ্ছে যে সেগুলো ইউজ করতে পারবেন, বিশেষ করে হিগ, বা হচ্ছে আপনাদের কেমিক্যাল ইনভেন্টরি, দেন হচ্ছে কি আপনাদের কেমিক্যাল ম্যানেজমেন্ট। এইসব সাইটে আপনাদের যে সব জায়গাগুলো আছে সেখানে আপনারা যাতে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের আজকের এই ক্লাসের জ্ঞানটা, সেই জন্য আসলে আসলে মেইনলি এই ক্লাসটা নেওয়া আপনাদের ইসিআর ব্যাচের জন্য। হুম। এনভায়রনমেন্টাল কেমিক্যাল রেসপন্সিবল হিসেবে যেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট অ্যাডমিট হন না কেন, সেখানে যেন আপনারা এই ধাপগুলো, বিশেষ করে কেমিক্যাল ম্যানেজমেন্টের ধাপগুলো আসলে আপনাদের ক্লিয়ার নলেজ হয়, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য প্রপারলি করতে পারেন, যে কারণের জন্য এই ক্লাসটা। হ্যাঁ। তো আসলে আমরা একটু জানার চেষ্টা করি ওয়েস্টটা কি। ওয়েস্ট আসলে বেসিক্যালি আমরা ওয়েস্ট বলতে বুঝি যেটা ফেলাই দেই বা আমাদের যেটা কাজে লাগে না।
বাট আমি ওয়েস্ট হিসাবে অন্য জিনিসটা বুঝি, যে দেখা যাচ্ছে যে আমাদের আনইউজ যে বা কাটিং বা আদার যে প্রসিডিউর গুলো থাকে, যেটা আনইউজড, হ্যাঁ, আনইউজ প্রোডাক্টের আনইউজ যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট। বেসিক্যালি এই জিনিসটা আমি কেন মানে আনইউজড বলতেছি, আমি ডিরেক্ট বর্জ্য, ঠিক আছে, বাট আমি আনইউজড বলতেছি এই কারণের জন্য, কারণ এটা হয়তো বা এইখানে ইউজড হচ্ছে না, বাট পরবর্তীতে আমরা যখন তো অন্য থার্ড পার্টির কাছে বিক্রি করবো, সেখানে হয়তো বা কোনো না কোনো পারপাজে কিন্তু এই জিনিসটা ইউজড হবে। হ্যাঁ, তো যেটা আপনাদের মনে করো প্রিমিসেস এর মধ্যে, আপনাদের ব্যবস্থাপনার মধ্যে যেটা নন ইউজফুল সাবস্টেন্স থাকবে, সেটা হচ্ছে কি আপনাদের ওয়েস্ট হিসেবে গণ্য হবে। আপনাদের ওয়েস্টটা কোথা কোথা থেকে আসতে পারে আমাদের পরিবেশে, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের সোর্সটা, ওয়েস্টের সোর্স। হ্যালো, জি ভাই, আপনি কন্টিনিউ করেন, সবাই শুনতেছে। আমাদের ওয়েস্টটা কিন্তু আসতে পারে আসলে বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। দেন হচ্ছে আমাদের আরো কিছু কিছু জায়গা থেকে আমাদের কিন্তু ওয়েস্ট আসতে পারে, যেরকম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। দেন হচ্ছে গিয়ে কমার্শিয়াল যে বিভিন্ন স্থানগুলো আছে সেখান থেকে। দেন হচ্ছে কি আপনার রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, এগ্রিকালচারাল এরিয়া থেকে, ম্যানুফ্যাকচারিং এরিয়া থেকে, গার্মেন্টস বা আদার্স, এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যেই পড়ে। সেখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট গুলো আসতে পারে। দেন হচ্ছে গিয়ে আমাদের মেজর সোর্সেস অফ ওয়েস্ট আমরা একটু জানার চেষ্টা করবো, আমাদের মেজর সোর্স গুলো কি কি বা কোথা থেকে ইয়ে আসে। সেটা হচ্ছে কি আমাদের রেসিডেন্সিয়াল ওয়েস্টের মধ্যে আসলে ফুড ওয়েস্ট, প্লাস্টিক, পেপার, গ্লাস, লেদার, হ্যাঁ, কার্ডবোর্ড, মেটালস, এগুলো থাকতে পারে। দেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো মানে আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করি তাদের তো, বা হচ্ছে আদার্স যে অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিতে জব করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা প্যাকেজিং ওয়েস্ট, অ্যাশ, কেমিক্যালস, ক্যান, দেন প্লাস্টিক, মেটাল, এগুলো আমাদের বিভিন্ন দিক থেকে আসতে পারে। এবং এর মধ্যে থেকে এগুলো পরপর আপনার ইন্ডাস্ট্রিয়াল থেকে কোথা থেকে আসতে পারে, কমার্শিয়াল কোনগুলো আসতে পারে, এগুলো সব আসলে এখানে উল্লেখ আছে। বাট আমি একটু এ করবো যে ই ওয়েস্টটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই টক্সিক একটা ওয়েস্ট। এবং এটা কিন্তু মনে হয় আমাদের সব ক্ষেত্রে খুবই প্রোটেক্টিভ এরিয়াতে আমাদের রাখতে হয়। তো ইওএস মানে ইলেকট্রনিক্যাল যে ওয়েস্ট গুলো আছে, যেরকম ইলেকট্রিক্যাল বিভিন্ন পারপাজের জন্য আপনারা যে জিনিসটাকে আউটসাইডে রাখতেছেন ইলেকট্রিক্যাল কাজ করার পরে, যেরকম আপনাদের সেটা মোটর হইতে পারে, বা আপনার সেটা এলইডি বাল্ব হইতে পারে। দেন হচ্ছে বিভিন্ন মেশিনারি অংশগুলো থাকে না, যে যেমন মনে করেন যে কি ইয়েতে জিএস তার, দেন হচ্ছে গিয়ে এমনি কেবল তার, হ্যাঁ, ব্যাটারি, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো সবই হচ্ছে কি ইউএস এর মধ্যে পড়বে। দেন আমরা একটু জানার চেষ্টা করি টাইপ অফ ওয়েস্ট। আমি আসলে বেসিক্যালি আমাদের মূল ওয়েস্টার নিয়ে আলোচনার ক্ষেত্রে এখানে হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট সম্পর্কে আলোচনা করার কথা, বাট আমি একটু আরো একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল। এই জিনিসটা আসলে কেন আমি কোরিলেট করব, কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল জিনিসটা আমাদের খুবই ইফেক্টিভ এবং প্রপার ওয়ে ম্যানেজ করতে, আমাদের প্রপার ওয়ে বা বুঝতে আমাদের সুবিধা হবে, যে কারণে জন্য এটাও নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। ফার্স্টে হ্যাজার্ডাস ওয়েস্ট, নন হ্যাজার্ডাস ওয়েস্ট, যেটা আমাদের জন্য ক্ষতিকর, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাজার্ডাস। আর যেটা আমাদের জন্য ক্ষতিকর না, সেটা হচ্ছে কি আমাদের নন হ্যাজার্ডাস। আর বায়োডিগ্রেডেবল হচ্ছে যে জিনিসটা আমাদের হচ্ছে গিয়া আপনার ই হবে, উম মানে প্রকৃতিতে যেটা মিশে যাবে বা পচে যাবে, গলে যাবে, গলে মাটির সাথে মিশে যাবে, হ্যাঁ, ডিগ্রেডেড হবে, সেটা হচ্ছে কি আমাদের বায়োডিগ্রেডেবল। আর নন বায়োডিগ্রেডেবল হচ্ছে যেটা পচবে না, মাটির সাথে মিশবে না। যেরকম পলিথিন, প্লাস্টিক, এই জাতীয় জিনিসগুলো কিন্তু পচে না এবং মাটির সাথে মিশে না, এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। কিন্তু বায়োডিগ্রেডেবল কোনগুলো, যেগুলো আপনি ফুড ওয়েস্ট, খাবারের যে বর্জ্যগুলো আছে ফেলে দিচ্ছেন, কিছুদিন পরে দেখেন পচে মাটির সাথে মিশে যাচ্ছে। তো এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, এখন আমরা একটু জানার চেষ্টা করব হচ্ছে
উম, আচ্ছা, নন হ্যাজার্ডাস তো আমি অলরেডি আপনাদের সাথে বলছি, যেটা আমাদের জন্য ক্ষতিকর হবে না, এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর হবে না। হ্যাঁ, দেন হচ্ছে কি আমাদের নন হ্যাজার্ডাস ওয়েস্ট, এটা আমরা বিভিন্ন ভাবে হাউস হোল্ড ওয়েস্ট হইতে পারে, সেটা হচ্ছে কি অর্ডিনারি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হইতে পারে, সলিড ওয়েস্ট হইতে পারে। এটা আমাদের বিভিন্ন ধরনের বিন সিস্টেম করে আমরা কালেক্ট করতে পারি, সেটা এটা জাস্ট নমুনা, যেটা আপনারা অর্গানিক ওয়েস্ট বা প্রপার পজিশনে রেখে আপনারা ওয়েস্টটা যাতে বিভিন্ন বিন ওয়াইজ বা বিভিন্ন কালার ওয়াইজ রেখে আপনারা কালেকশন করতে পারেন, তার একটা জাস্ট স্যাম্পল। হ্যাঁ, আমরা সহজে কিভাবে আমরা ওয়েস্ট গুলো কালেক্ট করতে পারি, হ্যাঁ, বিভিন্ন কালারের বিন গুলোর মাধ্যমে। দেন আমরা একটু জানার চেষ্টা করি হচ্ছে গিয়া এখানে হ্যাজার্ডাস ওয়েস্ট আসলে বেসিক্যালি যে সকল জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, আমাদের হিউম্যান বা অ্যানিমাল বা আমাদের টোটাল এনভায়রনমেন্টের জন্য, যেগুলো আমাদের জন্য কি হবে, ক্ষতিকারক হবে, আপনার আমার জন্য সবার জন্য ক্ষতিকারক হবে, সেটা হচ্ছে কি আপনার হ্যাজার্ডাস ওয়েস্ট। দেন আমি আসি একটু ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। এই যে জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, আমরা যারা ইসির হিসেবে কাজ করতে যাব তাদের হচ্ছে কি আমাদের এই জিনিসটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। যেরকম দেখা যাচ্ছে যে আপনাকে সেই যে প্রোডাক্টটা, আপনার বিভিন্ন প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, সেই প্রোডাক্টের যে ক্যাটাগরি বা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলোর ভিত্তিতে কিন্তু আপনাদের এমএসডিএস মেনটেন করতে গেলে কিন্তু আপনাদের হ্যাজার্ডাস ওয়েস্টের ক্যাটাগরি জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্সটা জানতে হবে, তা না হলে কিন্তু আপনার ইনভেন্টরি করতে পারবেন না। ভাই হুম। দিবেন আমারে। তো আমি একটু সেটা ডিক্লেয়ার করেছি হচ্ছে কি আসলে কোন কোন জিনিসটা কেমন হবে, যেরকম এক্সপ্লোসিভ, যেটা আসলে বিস্ফোরণ করতে পারে, যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে, যেরকম সিলিন্ডার যে কোনো সময় কিন্তু কি বিস্ফোরণ করতে পারে। এই কারণের জন্য এটা কিন্তু এক্সপ্লোসিভ, বিস্ফোরক, হ্যাঁ, বা অন্য কোনো হয়তো বা পদার্থ থাকতে পারে, উম, কারণ থাকতে পারে, সে এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো বিস্ফোরণ ঘটাবে, যেটা হ্যাঁ চলা শুরু করবে, সেটা হচ্ছে ফ্লেমেবল। হ্যাঁ, যেরকম মনে করেন যে পেট্রোল হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আদার্স বিভিন্ন ধরনের ইয়ে হইতে পারে, আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মেশিনারিজ অয়েল হইতে পারে। হ্যাঁ, এই জাতীয় যে এগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার ফ্লেমেবল। দেন হচ্ছে কি আপনার কোরেসিভ হচ্ছে কি আপনার যেগুলো আপনার মানে কি বলবো, আপনার অঙ্গের বা আপনার বিভিন্ন প্রত্যঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ সংস্পর্শে যখন আসবে তখন আপনার ক্ষতের সৃষ্টি হবে, ক্ষত তৈরি করবে, সেটা হচ্ছে গিয়ে কোরেসিভ। হ্যাঁ, আপনার সংস্পর্শে আসলে যেটা ক্ষতিকারক হবে বা ক্ষয় হবে, সেটা হচ্ছে কোরেসিভ। দেন পয়জনাস, এখানে একটা জিনিস আছে পয়জনাস এবং তারপরে দেখেন টক্সিক আছে, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। পয়জনাস হচ্ছে যেটা আপনার ভিতরে আপনি খাইছেন, বিষক্রিয়া হবে, সেটা হচ্ছে পয়জনাস, বাট আপনার মৃত্যুর জন্য মৃত্যু ঘটবে না, সেটা হচ্ছে পয়জনাস। আর টক্সিক হচ্ছে যেটা আপনার খাবেন, আপনার ভেতরে তো টক্সিসিটি তৈরি হবে এবং আপনার মৃত্যুর কারণ হবে। তাহলে পয়জনাসটা কি আপনার জন্য, পয়জন তৈরি, আপনার ভেতরে হয়তো ইনফেকশন হতে পারে বা হতে পারে, সেটা আপনি ক্ষতিকারক পর্যায়ে হয়তো মৃত্যুর সম্মুখীন হবেন না। হ্যাঁ, কিন্তু টক্সিক জিনিসটা কি আপনি মৃত্যুর মানে মৃত্যুর পর্যায়ে যে পৌঁছাবেন, সেটা হচ্ছে টক্সিক। দেন ইকোটক্সিক বলতে ইকো মানে কি আমাদের ইকোলজিক্যাল অবস্থা বা পরিবেশের অবস্থা, সেখান থেকে ইকোটক্সিক মানে ইকোলজিক্যাল জোন, এটা জোনে আপনি টক্সিসিটি যখন তৈরি হবে সেটা হচ্ছে কি আপনাদের ইকোটক্সিক অবস্থা। দেন ইনফেকশনাস সাবস্টেন্স হচ্ছে কি মেডিকেল ওয়েস্টটা কন্টেইনিং মাইক্রোবিয়াল, কালচারাল, প্যাথোজেনিক ওয়েস্ট, দেন হচ্ছে কন্টামিনেটেড হিউম্যান ব্লাড ইটিসি, এগুলো হচ্ছে কি আপনার যেরকম মেডিকেল ওয়েস্ট। আপনি এগুলো হয়তো বা মনে করেন যে বিভিন্ন পারপাজের জন্য আপনি সেগুলো হয়তো বা ইনফেকশন হতে পারে, বা অন্য কারোর দেহে যে সুই ফোটাচ্ছে সেটা যদি আপনার সংস্পর্শে আসে, সেটা আপনার দেহে ইনফেকশন হতে পারে, বা সেখান থেকে ব্যাকটেরিয়া বা অন্য অন্য যে মাইক্রো অর্গানিজম আছে সেটা হচ্ছে কি আপনার দেহে ঢুকতে পারে, সেটা আপনার ইনফেকশন তৈরি করতে পারে। হ্যাঁ, তো এই কারণের জন্য এগুলোকে বলা হচ্ছে ইনফেকশনের সাবস্টেন্স। দেন হচ্ছে রিয়াক্টিভ, রিয়াক্টিভ বলতে যেটা কি বিক্রিয়া করবে। হ্যাঁ, যেরকম মনে করেন যে সাপোজ আপনি কোন একটা ক্ষার বা অ্যাসিড রাখছেন, আপনি দেখা যাচ্ছে যে এটা ওটা সংস্পর্শে রাখছেন, তখন দেখা যাচ্ছে এটা একটা একটার সাথে বিক্রিয়া করা শুরু করলো। হ্যাঁ, তখন সেটা হবে রিঅ্যাক্টিভ। দেন হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে যেটা আপনার হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের
যে আলফা বিটা গামা রশ্মি নির্গত করবে সেটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ। দেন বায়ো অ্যাকুমুলেশন। বায়ো অ্যাকুমুলেশন বলতে আমরা যেটা খাদ্য, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যখন কি করতেছি, আমাদের বিভিন্ন ধরনের পয়জনাস কোনো এলিমেন্ট যেগুলো আছে সেইগুলো আমাদের ফুড, তখন আমরা এগুলোকে অ্যাকুমুলেট করবো, বলতে আমরা খেয়ে ফেলবো, আমাদের সাথে শরীরের ভিতরে প্রবেশ করবে, তখন সেটাকে বলা হবে বায়ো অ্যাকুমুলেশন। মানে লিভিং সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো বায়ো অ্যাকুমুলেট করবে, মানে নিজের দেহে যখন প্রবেশ করাবে তখন সেটা হবে বায়ো অ্যাকুমুলেশন। ওকে। দেন হচ্ছে কি টাইপ অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। টাইপ অফ হ্যাজার্ডাস ওয়েস্টের মধ্যে যেরকম ইন্ডাস্ট্রিয়াল সাইড থেকে আমাদের হ্যাজার্ডাস ওয়েস্ট আসতে পারে, মেডিকেল ওয়েস্ট আসতে পারে, মেডিকেল পার্ট থেকে। দেন রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। হ্যাঁ। তারপরে অ্যাগ্রো ওয়েস্টেজ। দেন হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়েস্টেজ। দেন হাউস হোল্ড যে ওয়েস্ট গুলো আছে সেখান থেকে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস ওয়েস্ট হতে পারে, যেরকম হাউস হোল্ডের মধ্যে যেরকম আমাদের ব্যাটারি আসতে পারে, আমাদের বিভিন্ন ধরনের পয়জনাস আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করতেছে সেগুলো আসতে পারে মেডিকেল ওয়েস্টের মধ্যে। সেগুলো সবই কিন্তু হ্যাজার্ডাস ওয়েস্ট হিসেবে গণ্য হবে। দেন সোর্স অফ হ্যাজার্ডাস ওয়েস্ট, আমাদের বিভিন্ন সোর্স থেকে আমাদের হ্যাজার্ডাস ওয়েস্ট আসতে পারে, যেরকম ক্লিনিক্যাল ওয়েস্ট। হ্যাঁ। তারপরে ওয়েস্ট অয়েলস। হ্যাঁ। দেন ওয়েস্ট ফ্রম প্রোডাকশন বা ফর্মুলেশন, যে বিভিন্ন সাইড আছে সেই সাইড থেকে আসতে পারে। দেন হচ্ছে গিয়ে ওয়েস্ট মেটাল, প্লাস্টিক, এইসব সাইড থেকে আমাদের সারফেস ট্রিটমেন্ট যখন আমরা করব তখন মেটাল, প্লাস্টিক এগুলো আসতে পারে আমাদের পরিবেশের মধ্যে। দেন বিভিন্ন ধরনের মেটাল আসতে পারে, আমাদের হ্যাভি মেটাল যেগুলো, সেগুলো আমাদের পরিবেশে কিন্তু আসতে পারে। হ্যাভি মেটাল বলতে কি, যেগুলো ভারী ধাতু। ভারী ধাতুর মধ্যে লেড আছে, কপার আছে, ক্যাডমিয়াম আছে, মার্কারি আছে। হ্যাঁ। তারপর হচ্ছে আর্সেনিক আছে, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো যখন ভারী এবং ক্ষতিকর, হ্যাঁ, আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তখন এগুলো আসলে বেসিক্যালি এই ভারী ধাতু বলতে আপনার যেগুলো আপনার ইয়ে বেশি হতে পারে। অনেক সময় কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইয়ে আসতে পারে, আমাদের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আসতে পারে, আলফা বিটা গামা যেটা বলছে আগেই, সেটা আসতে পারে আমাদের দেহের মধ্যে। তখন এগুলো যখন আমাদের রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট আসে তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের হাড়ে বা আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দেন হচ্ছে কি আমাদের হ্যাজার্ডাস মেটাল যেগুলো আছে সেইগুলো যেরকম অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস আপনার কতটুকু চেনেন আমি জানি না। অ্যাসবেস্টসটা হচ্ছে আমরা টিন, অনেকে আমাদের গ্রামের বাড়ির টিনের চাল আছে না, তার পরিবর্তে অনেক সময় দেখবেন যে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস যেরকম এর ভিতরে তুষ থাকতে পারে, আদার্স অনেক কিছু থাকে। হ্যাঁ। যেরকম যেটা হচ্ছে গিয়া আমাদের খুব ওর থেকে পাতলা। হ্যাঁ, বিভিন্ন ধরনের টুস টুস দিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা তৈরি করে অ্যাসবেস্টস। তো এই অ্যাসবেস্টসটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ। যে এটা হচ্ছে গিয়ে ব্রেকিং ওয়ার্কার্স, আমাদের ওয়ার্কার্সদের ক্ষতি করে। অ্যাডজাস্টমেন্ট ইনহেবিটেড, অ্যাডজাস্টেন্ট যে ইনহেবিটেন্স যেগুলো আছে তাদেরকে, তাদের জন্য ক্ষতিকর হয় অনেক সময়। দেন হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিসপোজাল প্র্যাকটিস, আমাদের এর জন্য কোন কোন প্র্যাকটিস গুলো আমরা নিতে পারি, কোন কোন পুরো প্র্যাকটিস আমরা গ্রহণ করলে আমরা এই যে হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস তার থেকে আমরা মুক্তি পাবো বা সেটাকে রোধ করতে পারবো। সেটা হচ্ছে কি আমাদের ডিসপোজাল, বা আমরা ওটাকে ওটাকে কিভাবে ডিসপোজ করব, প্রকৃতি থেকে আমরা আলাদাভাবে সংরক্ষণ করব বা আলাদা করে রাখবো। বা ডিসপোজাল মেথড বলতে সেগুলোকে আমরা মাটি চাপা দিতে পারবো কি, আমরা সেটাকে মানে পোড়াইতে তো আর পারবো না, যেহেতু এর বিভিন্ন বিভিন্ন প্রসেস আছে বা পরিবেশের জন্য ক্ষতি প্রসেস আছে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে ডিসপোজাল মেথডটা প্র্যাকটিস করি, বেস্ট প্র্যাকটিস যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বেস্ট প্র্যাকটিস। হুম। ওকে, সেগুলো আমরা করার চেষ্টা করব। দেন আনইউজুয়াল প্র্যাকটিস ইন বাংলাদেশ, আমাদের আনইউজুয়াল অনেক প্র্যাকটিস আছে বাংলাদেশেতে, যেরকম যা তা আমরা পাই পেয়েই মাটির নিচে কি কি করি, একটু গর্ত খুঁড়ে আমরা চাপা দিয়ে রাখি। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের, এটা কিন্তু আমরা বাংলাদেশে প্র্যাকটিস করি, বাট এগুলো কিন্তু আমাদের দেশের জন্য ভালো জিনিস না। কারণ ওই মাটিটা যে কোনো সময় আমরা যে কোনো পারপাজে খুঁড়তে পারি। তো যে কারণের জন্য পরবর্তীতে যখন আমরা খুঁড়তে যাব তখন এটা পরিবেশে কিন্তু ছড়ায় পড়বে। আর যখন ছড়ায় পড়বে তখন পরিবেশের ক্ষতি হবে, আর পরিবেশে আপনি আমি সবাই বাস করতেছি, তখন আলটিমেটলি আমরা আমাদের সংস্পর্শে যখন আসবে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। দেন হচ্ছে কি
অ্যান্টি ফ্লোটিং ম্যাটেরিয়াল যেগুলো আছে বা পেইন কোট, এরকম এগুলো কিন্তু আমাদের এন্টি ফ্লোটিং ম্যাটেরিয়ালস বলতে আমাদের বিভিন্ন ধরনের এই জাহাজ বা ট্রলার আছে না, এর নিচে দেখবেন পেইন্ট করে, যাতে এটা পানির সংস্পর্শে গেলে জং ধরে ক্ষয় না হয়ে যায়। তো এইটা হচ্ছে পেইন্ট কোডিং। আমরা পেইন্ট কোডটা কেন করি? যখন তো লোহাটা পানির সংস্পর্শে বা সাগরে যখন চলে তখন যেন সাগরের ওই যে লোনা পানির সংস্পর্শে এসে যেন আমাদের সেটাকে ক্ষয় না করতে পারে। হম। তো এই জাতীয় যে জিনিসগুলো আছে, হ্যাঁ, সার্টিফিকেশন বা ল্যান্ডিফিকেশনের মাধ্যমে আমরা ডিসপোজাল করতে পারি। আর এটাকে বাংলাদেশের যে প্র্যাকটিস আছে সেটা হচ্ছে নো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলোড। আমাদের কোনো প্র্যাকটিস মানে ফলো করা হয় না, কারণ এটা যেখান থেকে আসে সেখান থেকে তো মাটি পানির সাথে মিশে মানে এদিক ওদিক হয়ে যায় বা আমাদের প্রকৃতির সাথে মিশে যায়। এই কারণের জন্য বাংলাদেশের জন্য বেস্ট প্র্যাকটিস এখনো পর্যন্ত ওইভাবে কার্যকর হয় নাই। ওকে। দেন পিসিবি, হ্যাঁ, পলিক্লোরিনেটেড বাইফিনাইল যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের অর্কাদের ক্ষতি করে। দেন সয়েল, ওয়াটার এবং ক্রপস এর জন্য আমাদের এটা খুব এফেক্ট করে। হ্যাঁ, আমাদের মাটি পানি বায়ু এবং সব ফসলের জন্য। কারণ পিসিবি হচ্ছে কি একটা বেশ কি বল পলিমার। তো এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো যখন প্রকৃতির সাথে সংস্পর্শে আসে তখন এটা খুব দ্রুত হচ্ছে কি বায়ো অ্যাকুমুলেশন হয় না বা এগুলো বায়ো অ্যাকুমুলেটেড হয় না। যে কারণের জন্য আমাদের এর জন্য বিভিন্ন ধরনের যে ডিসপোজাল মেথড আছে সেগুলো কেমিক্যাল ডিকার্বনেশন হইলে তখন এদের বন্ড গুলো অনেক হ্যাভি বন্ড থাকে, এগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট বন্ড করে ফেলে। এবং হাই ইনসিনারেশন পদ্ধতি আছে, হাই টেম্পারেচার দিয়ে ওটাকে ভেঙে ফেলার যে উপায় আছে সেটা দিয়ে হয়তো ছোট 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 করে ওদের যে বন্ধনগুলো আছে সেগুলোকে ভেঙে আমরা অন্য পারপাজ ইউজ করতে পারি। হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে রিলিজ এন অ্যাটমসফিয়ার, আমাদের এখানে জাস্ট আমরা ইউজ করি, করে আমরা প্রকৃতিতে ফেলাই দিই। এছাড়া আমাদের এখানে বাংলাদেশে এই ধরনের কোনো বেস্ট প্র্যাকটিস বা ইমপ্লিমেন্ট এখনো পর্যন্ত এই ধরনের পণ্যের করা হয় না। এগুলো কিন্তু সবই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেগুলো আমাদের বের হচ্ছে এবং ক্ষতি করতেছে সেগুলোর কথা আমরা বলতেছি, আলোচনা করতেছি। দেন হচ্ছে কি ওজোন ডিপ্লিশন সাবস্টেন্স। ওজোন ডিপ্লিশন সাবস্টেন্স বোঝেন? যেগুলো ওজোন স্তরকে ক্ষতি করে। যেরকম আমরা যে এখন দেখা যাচ্ছে এসিতে কিন্তু সিএফসি গ্যাস যেটা আছে বা রেফ্রিজারেটর এটা আছে সেটা সিএফসি গ্যাস কিন্তু বের হওয়া নিষিদ্ধ। কারণ কি? এই সিএফসি গ্যাস থেকে মুক্ত ক্লোরিন নির্গত হয়। তখন এই মুক্ত ক্লোরিনটা আমাদের যখন স্ট্রাটোস্ফিয়ারের একদম শেষ মাথায় যেটা হচ্ছে গিয়ে ওজোন স্তর আছে, সেই স্তরটা তে হচ্ছে ও আঘাত হানে। আঘাত যখন হানে তখন এই O3, O3 হচ্ছে মেইনলি ওজোন, অক্সিজেন 3, ওটাকে ভেঙে ফেলে, উত্তপ্ত করে ওইখান থেকে একটা O2 এবং একটা শুধুমাত্র মুক্ত অক্সিজেন তৈরি করে। তখন ওই মুক্ত অক্সিজেনটাকে তখন প্রবণতায় ফেলে যে মুক্ত ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করার জন্য। তখন এই যে O3 যেটা হচ্ছে বাইন্ড করে আমাদের সূর্যের যে ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে সেগুলোকে আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়, সেই যে আস্তরণটা আছে সেটাকে ভেঙে ফেলে ওই জায়গাগুলোতে হোল তৈরি করে ফেলে বা ছিদ্র তৈরি করে। ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমাদের ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স। এইগুলো যে সিএফসি বা এই সিএফসি আছে সেগুলো হচ্ছে কি আমাদের এগুলো কিন্তু ক্ষতি করে। তো এটা হাই টেম্পারেচার ইনসিনারেশনের মাধ্যমে আমরা ডিসপোজাল করতে পারি। হ্যাঁ। দেন হ্যাভি মেটাল অলরেডি আমি বলছি কোনগুলো হেভি মেটাল, যেরকম দেখা যাচ্ছে যে ক্যাডমিয়াম আছে, লেড আছে, হ্যাঁ, মার্কারি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যাভি মেটাল। আগে একটা সময় হচ্ছে কি এই লেডের পাইপ ইউজ হইতো। পরবর্তীতে এটা উম, মানে যখন মাটির গভীরে দেওয়া হয় তখন এগুলো একটা নির্দিষ্ট সময় পরে এগুলো কি হয়, ক্ষয় হওয়া শুরু হয়। ক্ষয় হয়ে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার আছে সেই গ্রাউন্ড ওয়াটারের সাথে যখন মিশে যায় তখন আমরা যখন এটা পাম্পের সহিত তুলি তখন আমাদের এই দেহের মধ্যে কিন্তু এই পানিটা যখন আমরা খাই তখন লেড প্রবেশ করে। আর লেড যখন প্রবেশ করে তখন আমাদের হাড়ের ড্যামেজ, কিডনির ড্যামেজ এগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরে ঘটে। হ্যাঁ। দেন মার্কারি আছে। মার্কারি হচ্ছে মেইনলি আসে হচ্ছে কি পারদ। পারদ হচ্ছে ফ্যাক্টরি থেকে আসে মেইনলি, আপনার ব্যাটারি ফ্যাক্টরি এবং হচ্ছে আমাদের থার্মোমিটার তৈরি হয় এই ধরনের ফ্যাক্টরি থেকে মেইনলি পারদ আমাদের প্রকৃতিতে আসে। তো এটা হচ্ছে খুবই হ্যাভি মেটাল। এটা মানে খুবই সামান্যতম আমাদের দেহে প্রবেশ করলেও আমাদের কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার সুযোগ থাকবে। হুম। দেন হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বলতে অলরেডি আমি বলছি যেগুলো
আর পারমাণবিক সংখ্যা, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড আছি, আমাদের এখানে যেহেতু এনভায়রনমেন্টে আমরা পড়াশোনা করতেছি সবারই, আমি মনে করতেছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স। তো বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হচ্ছে সেগুলো যেগুলোর 80-র উপরে, হ্যাঁ, আপনার হচ্ছে 80-র উপরে হচ্ছে কি থাকবে, পারমাণবিক সংখ্যা থাকবে। সেইগুলো হচ্ছে গিয়ে ভেঙে 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 ছোট 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 কি তৈরি করবে, আরো মলিকুল তৈরি করবে বা সাবস্টেন্স তৈরি করবে। তখন এটা যখন ভাঙবে তখন এদের বন্ধন তৈরি করার জন্য যে আলফা বিটা গামা রশ্মিগুলো কাজ করে, সেইগুলো ওইখান থেকে নিষ্ক্রিয় হয়ে প্রকৃতির সাথে প্রকৃতিতে আসবে, আমাদের সংস্পর্শে চলে আসবে। যখন আমাদের মধ্যে ইন্টার করবে তখন কি হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব, বা আমাদের বিভিন্ন অর্গানিজম গুলো আছে সেখানে যদি প্রবেশ করে তাহলে আমাদের অর্গানিজম গুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে। দেন হচ্ছে গিয়ে ভিলেজ ওয়াটার বা ওয়েস্ট ওয়েলস, হ্যাঁ। এখন আমাদের হচ্ছে কি এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বেসিক্যালি আমাদের যে বিভিন্ন ধরনের যে ফিশ রিসোর্স গুলো আছে বা সয়েল আছে কিন্তু মাটির সাথে বা পানির সাথে যখন মিশে যায় তখন কিন্তু এগুলো খুব সহজে কিন্তু আলাদা করা যায় না। তখন যখন আলাদা করা যায় না তখন কিন্তু আমাদের সংস্পর্শে যখন আসে তখন কিন্তু আমাদের শরীরের ভিতরে যখন প্রবেশ করে তখন কিন্তু আমাদের শরীর বায়ো অ্যাকুমুলেশন যখন হয় তখন আমাদের শরীর কিন্তু ড্যামেজ হয়, বিভিন্ন অর্গানিজম আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়। দেন সিলাজ, সিলাজ আমরা বিভিন্ন ভাবে পেয়ে থাকি। যেরকম দেখা যাচ্ছে যে আমরা যে ইটিপি চালাই, হ্যাঁ, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই ইটিপি গুলো থেকে যখন আমরা বিভিন্ন প্রক্রিয়ায় আমরা যখন কি করি, ডোজিং করি তখন দেখা যাচ্ছে যে কোয়াগুলেশন ফ্লাকুয়েশন ট্যাঙ্ক হয়ে সেটেল ট্যাঙ্ক হয়ে ক্যালিফায়ার ট্যাঙ্ক ট্যাঙ্ক হয়ে এইগুলো যখন হয় তখন ওখান থেকে যাই হচ্ছে গিয়ে শিলাজ আলাদা হয়ে যায়। তখন শিলাজ যখন আলাদা হয় তখন আমাদের ওটা কিন্তু আমাদের খুব হ্যাজার্ডাস ওয়েস্ট হিসেবে পরিগণিত হয়। ওকে। ওকে, দেন হচ্ছে আমরা একটু আলোচনা করি কোনটা নিয়ে, পরের স্লাইডটা নিয়ে, যে হ্যাজার্ডাস কেমিক্যালস এর মধ্যে অলরেডি আমি এই জিনিসটা আলোচনা করা শেষ, আর্সেনিক, লেড, বেনজিন, হ্যাঁ, ক্রোমিয়াম, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে টলুইন, ক্যাডমিয়াম, এই জাতীয় যে বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস যে কেমিক্যালস গুলো আছে, জিঙ্ক, তারপরে মার্কারি, হ্যাঁ, পেস্টিসাইডস, ই ওয়েস্ট, এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের সবকিছু কিন্তু প্রকৃতিতে হ্যাপি মেটাল গুলো মানে নিষ্কাশন করে ডিরেক্ট অথবা ইনডাইরেক্টলি, হ্যাঁ। তো উম, যেগুলো যখন নিষ্ক্রিয় মানে নিষ্কাশনের মতো আমাদের প্রকৃতি আসে তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে। তো আমরা তখন কি হয়, আমি just একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আসলে মনোযোগ দিয়ে শোনেন, কারণ এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র নট অনলি ক্লাস না, এগুলো কিন্তু আপনার আমার সবার কিন্তু নিজেদের পরিবেশের সাথে যেহেতু সংযুক্ত তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের জরুরি এই জাতীয় জিনিসগুলো মেনটেন করা। তো বেসিক্যালি আমাদের এই যে ক্রোমিয়ামের কথা বলতেছি, ক্রোমিয়ামটা কিন্তু অনেক ক্ষেত্রে পারপাজে ইউজ হয়। তো আমাদের ট্যানারির বর্জ্য বলতে আমরা কিছুদিন আগে যে এই যে খাইলাম, কুরবানি ঈদ গেল, আমরা এত এত গরু খাইলাম, তো এই গরুর যে চামড়াগুলো আছে এই চামড়াগুলো কিন্তু আমাদের বিক্রি হয় বিভিন্ন ধরনের যারা এই চামড়া বা ট্যানারি শিল্পের সাথে সংযুক্ত তারা কি করে, ক্রোমিয়াম ইউজ করে এই উপর থেকে চামড়ার লেয়ারটা বা লোমের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা তুলে ফেলার জন্য। তখন কি হয়, তখন হয় মেইনলি ওই ক্রোমিয়ামটা ওই চামড়ার যে অংশ আছে তার সাথে কিন্তু মিশে কিন্তু ড্রেনে চলে যায় বা গার্বেজ হিসাবে আসে। তখন কিছু ফিড ব্যবসায়ী আছে তারা কি করে ওইটাকে কালেকশন করে ওরা ফিড তৈরি করার জন্য ওদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। যখন এগুলো মিক্সড করে ফিড তৈরি করে তখন কিন্তু ওর সাথে ক্রোমিয়াম থাকে। আর এই ক্রোমিয়াম যখন আমরা এই যে এত এত পোল্ট্রি মুরগি খাচ্ছি, অনেকের পোল্ট্রি মুরগির হাড় খুব প্রিয়, আমরা পোল্ট্রি মুরগি খাচ্ছি, তখন এই এদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে ওই ক্যালসিয়ামের যোজন যেহেতু 2+, ওই ক্রোমিয়ামের যোজনেও কিন্তু 2+, তখন এটাকে রিপ্লেস করে, ক্যালসিয়ামটাকে সরাই ফেলে ক্রোমিয়ামটাকে ইন্টার করায়। তখন এটাকে যখন আমরা আবার হাড় চিবাচ্ছি খাওয়ার জন্য, তখন এই হাড়টা যখন চিবাচ্ছি তখন আমাদের দেহ কিন্তু ক্রোমিয়াম প্রবেশ করতেছে।
আর যখন প্রবেশ করতেছে তখন আমাদের হাড়ের যে, আমাদের হাড়গুলো কিন্তু কিসে তৈরি, সব হাড়ই ক্যালসিয়াম দ্বারা তৈরি। তখন এটাকে, তখন ওই ক্রোমিয়ামটা কিন্তু আমাদের হাড়ের জায়গাটাও রিপ্লেস করে আমাদের হাড়ের ক্ষয় করতেছে। এখন ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে শুনবেন হয়তো বা যে হাড়ের ক্ষয় হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। তো বেসিক্যালি এটা কিন্তু এই কারণের জন্য ঘটতে পারে। তো তুলনামূলক সংখ্যায় কম, বাট এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং আমরা পোল্ট্রি মুরগির হাড় টাড় এগুলো, আপনি মাংস খান, মাংসে আসলে এইভাবে আসে না, কারণ ক্যালসিয়াম তো তোমার মাংস এইভাবে থাকে না, বাট ক্যালসিয়াম থাকে মেইনলি হাড়ে। তো হাড়টা যত না চিবাই পারে, যাদের ফেভারিট আছে তারা একটু ওর থেকে দূরে থেকে। আমার কথা কি আমি কি মানে বুঝাইতে পারতেছি সবাই? আমার কথা কি বুঝতেছেন সবাই? রেসপন্স করেন জি একটু স্যার, জি প্লিজ। স্যার। গুড। ক্লাস কি একটু মানে এনজয়েবল নাকি রুট লাগতেছে? হ্যাঁ, আমার ক্লাস কি মোটামুটি এনজয়েবল নাকি রুট বলে মনে হচ্ছে? কেউ কিছু বলতেছে না, মানে আমার মনে হচ্ছে যে সবাই আমরা বুঝতেছি। যাই হোক, আমরা একটু করি যে হাউ টু ক্লাসিফাই, আমরা কিভাবে ওয়েস্ট হ্যাজার্ডাস মেইনলি কয়েকটা স্পেসিফিক পদ্ধতি ইউজ করি। একটা হচ্ছে ইউএস ইপিএ, হ্যাঁ। আমরা বেসিক্যালি, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ইফেক্টিভ যে বিভিন্ন ধরনের প্ল্যান অ্যাকশন যেগুলো আছে সেখান থেকে আমরা তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে আমরা আহ, তার ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারি যে হ্যাজার্ডাস কি নন হ্যাজার্ডাস। দেন হচ্ছে আইডেন্টিফাইং হচ্ছে কম্পোনেন্টের যে ওয়েস্টটা আছে, সেটা হচ্ছে কি আমরা ওয়েস্টের যে কম্পোনেন্ট আছে সেটা আইডেন্টিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকতে পারে, যেরকম হ্যাভি মেটাল থাকতে পারে, আদার্স বিভিন্ন ধরনের কেমিক্যালস বা হ্যাজার্ডাস ওয়েস্টের সাবস্টেন্স থাকতে পারে, সেটার মধ্যে কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারি। দেন আমরা বেসড অন ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট, বেসড অন ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে যে আমরা ওয়েস্টের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করতে পারি, যেরকম এটা কতটুকু হামতে পারে, কতটুকু নন রোটেট হতে পারে। বিভিন্ন ধাপে ধাপে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কিন্তু এগুলো আলাদা করে মানে বেস করে আমরা ক্যারেক্টারিস্টিক্স বা আমাদের ক্লাসিফাই করতে পারি। যেটা হচ্ছে রিভিউ পেপার, রিভিউ পেপারের বিভিন্ন ধরনের পদ্ধতি বা থাকে, সেইগুলো আমরা কিন্তু ইউজ করে আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে কোনটা হ্যাজার্ডাস কোনটা নন হ্যাজার্ডাস। ওকে। দেন হচ্ছে কি আমরা এই ইউনাইটেড স্টেটস আমেরিকার যে মানে ক্যারেক্টারিস্টিক্স, সাবস্টেন্স যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে তার উপর ভিত্তি করে যে এটা তালিকাটা করা হচ্ছে, সেই তালিকার উপর ভিত্তি করে আমরা কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, যেটা আমার লিস্ট, পি লিস্ট, ইউ লিস্ট, এই সাব মানে এর ক্যাটাগরাইজ করে আমরা কিন্তু এই হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি। যেটা প্রথম হচ্ছে পি লিস্ট, পি লিস্টের মধ্যে আমরা কোনগুলো আসবে, যেটা হচ্ছে কি আমাদের জন্য হ্যাজার্ডাস কিন্তু নন স্পেসিফিক সোর্স থেকে আসবে, কোনো নির্দিষ্ট কোনো সোর্স থাকবে না এর, যে কোনো জায়গা থেকে আসতে পারে। হুম। সেটা হচ্ছে এফ লিস্টেড ক্যাটাগরির মধ্যে পড়বে। কে লিস্টেড হবে কোনটা, যেটা স্পেসিফিক সোর্স থেকে আসবে, আমরা জানবো যে এই সোর্স থেকে এই কেমিক্যাল আসতেছে বা এই সাবস্টেন্সটা আসতেছে, তখন সেটা কে লিস্টেড এর মধ্যে পড়বে। পি লিস্ট এবং ইউ লিস্ট হবে কোনটা, যেটা কমার্শিয়াল কেমিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো যখন আমাদের তাদের আনইউজড ফর্ম যেটা আছে, সেই আনইউজড ফর্মটা যখন আমাদের প্রকৃতির মধ্যে আসবে বা আমাদের আহ মানে একদম ডিরেক্ট চলে আসবে, তখন আমাদের এটা মধ্যে আমাদের কিন্তু পড়বে। ওকে। তো হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন। দেন হচ্ছে কি আমরা একটু চেষ্টা করি যে আসলে এফ লিস্ট ওয়েস্ট কোনগুলো, যেরকম
স্পেস সলভেন্ট ওয়েস্ট, বিভিন্ন ধরনের সলভেন্ট আছে যেগুলো দ্বারা আমরা পরিষ্কার করি। হ্যাঁ, সলভেন্ট মানে যেগুলো পরিষ্কারক। হ্যাঁ, এগুলো মেইনলি ক্লোরাইড জাতীয় পদার্থ। হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লোরাইড আছে, সেটা হচ্ছে মিথানাইল ক্লোরাইড হতে পারে, ট্রাই ক্লোরোইথেন হতে পারে, এরকম ধরনের, মানে এক কথায় ক্লোরাইড। ক্লোরাইড থাকবে, ক্লোরিন থাকবে সেখানে। সেগুলো হচ্ছে কি আমাদের সলভেন্ট জাতীয় পদার্থ। দেন ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং হবে কোনটা, আমাদের বিভিন্ন ধরনের জিঙ্ক বা আমাদের আছে না, যে দেখা যায় একটা লোহার চামচ, লোহার চামচের উপর আমরা কিন্তু প্রলেপ দেই, কারণ কি এটা যাতে মরিচা না ধরতে পারে। এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, মানে জিঙ্কের আস্তরণ ফেলি। হ্যাঁ, এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কাজটা করি। তো বেসিক্যালি এটা হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিং, এটা আমাদের বিভিন্ন পারপাজে ইউজ করা হয়। দেন হচ্ছে গিয়ে ডাইঅক্সিন কন্টেইনিং যে ওয়েস্ট আছে সেটা, যেরকম আপনার বিভিন্ন ধরনের ট্রাইটেটটা, পেন্টা, হ্যাঁ, ক্লোরোফেনল যেগুলো আছে সেইগুলো, এগুলো বেসিক্যালি পেস্টিসাইড থেকে আসে। হ্যাঁ, আপনাদের বিভিন্ন পেস্টিসাইড যদি আপনি ইউজ করেন, সেখান থেকে আমাদের প্রকৃতিতে বা আমাদের ওয়াটার বডিতে কিন্তু এটা চলে আসে। দেন হচ্ছে ওয়েস্টেজ ফ্রম দ্য প্রোডাকশন অফ ক্লোরিনেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে যেটা হচ্ছে কি আপনাদের মেইনলি আপনার হচ্ছে গিয়া কি বলবো, অর্গানিক সাবস্টেন্স। হ্যাঁ, অর্গানিক সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে। সেগুলো আসলে হাইড্রোকার্বন গুলো আসলে ভেঙে ওইগুলো যখন রেপ্লিনিশ হয় না বা ইয়ে হয় না, সেগুলো আমাদের প্রকৃতিতে ছেড়ে দেয়। যেরকম আমরা তেল, তেল যখন খনি থেকে তুলতেছি তখন আমরা কি করতেছি, ওইখান থেকে বিভিন্ন তাপমাত্রা ইউজ করে ওখান থেকে কেরোসিন বের করে নিচ্ছি, ওখান থেকে পেট্রোল বের করে নিচ্ছি আলাদা আলাদা তাপমাত্রায়। হ্যাঁ, ডিজেল বের করে নিচ্ছি। একদম লাস্টে আমাদের টার থেকে যাচ্ছে। টার বলতে আমরা যেটা আলকাতরা হিসেবে ইউজ করি। হ্যাঁ, ওইটা তখন আমরা প্রকৃতিতে কিন্তু অনেক সময় রিলিজ করতেছি, কম টাকায় বিক্রি করে দিচ্ছি। তখন যেগুলো ওগুলো আসবে তখন ওগুলো কিন্তু ওই অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা ওর ওয়েস্টেজ হিসেবে কাজ করবে। হুম, সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। দেন উড প্রিজার্ভেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় আর্সেনিক ইউজ করি। সেগুলো যদি আমাদের প্রকৃতিতে আসে, সেগুলো কিন্তু আমাদের জন্য হ্যাজার্ডাস ওয়েস্ট হিসেবে পরিগণিত হবে। দেন পেট্রোলিয়াম রিফাইনিং। হ্যাঁ, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, সেলাস থাকতে পারে, সেলাস যেটা অলরেডি বলছি, সেলাস কি এই টিভি থেকে যেগুলো আসবে। দেন হচ্ছে লিস্যাট ফ্রম মাল্টিপুল সোর্সেস, বিভিন্ন এর থেকে লিস্যাট আসতে পারে। দেন হচ্ছে কি কে লিস্টেড বিভিন্ন ক্যাটাগরিজ হতে পারে। এই দুইটা কিন্তু অল্টারনেটিভ। এর কিছু কিছু জিনিস আপনার এল লিস্টেড ক্যাটাগরির যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু কে লিস্টেড ক্যাটাগরির মধ্যেও অনেক সময় থাকতে পারে। এগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি আসলে মূল জিনিসটাতে যাই। আপনারা যখন এই এই যে আমি এতক্ষণ ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে আমরা উম, আমি প্রথমেই বলছি যে কিছু কিছু জিনিস আছে, আমি এক্সপ্লোসিভ কোনগুলো, যেগুলো বিস্ফোরক হবে, ফ্লেমেবল যেটা কখনো আগুন লাগলে জ্বলে যাবে। হ্যাঁ, অক্সিডেশন বলতে যেটা অক্সিজেনের উপস্থিতিতে আগুন জ্বলবে, যেটা কম্প্রেস গ্যাস, যেটা মানে কম্প্রেসড গ্যাস বলতে বোঝেন তো, আমরা যেটা প্রেশার ক্রিয়েট করে আমরা যেটা কম্প্রেস করতে করি, সেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। তার যেটা মানে এই যে পিকটোগ্রাম, এটাকে বলা হয় হ্যাজার্ডাস পিকটোগ্রাম। এই পিক্টোগ্রাম দেখে আমরা অ্যাট এ গ্লান্স, এক দৃষ্টিতে আমরা বলতে পারি কোন পদার্থটা কতটুকু ক্ষতিকর বা কোন পদার্থটা কেমন ক্ষতিকর, সেটা আমরা জাস্টিফাই করতে পারি যে চিহ্নগুলোর মাধ্যমে, সেটাকে বলা হয় পিক্টোগ্রাম। ওকে, যেটা অনেক সময় কোরিসিভ মেটালস হইতে পারে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টাল অ্যাকোয়াটিক হ্যাজার্ড হইতে পারে। হ্যাঁ, তো এই জাতীয় যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব, বা আমাদের জন্য খুবই তো খুবই জরুরি। কারণ আমরা যখন কেমিক্যাল ইয়ে করবো, এমএসডিএস করবো বা কেমিক্যাল অনেক সময় দেখা যাচ্ছে যে লেবেল দেবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সাইনেজ গুলো কিন্তু ইউজ করার দরকার হয় বা বায়ার ইয়ে থাকে। দেন সেফটি ডাটা শিট, যেরকম দেখা যাচ্ছে যে এখানে এসডিএস বা এমএসডিএস, যেটা ম্যাটেরিয়ালস সেফটি ডাটা শিট, আর এসডিএস তো এখানে দেখছেন সেফটি ডাটা শিট। একটা রাসায়নিক পদার্থের জন্য আমাদের এসডিএস বা এমএসডিএস, তো সেটা কেন তৈরি হয়, কারণ এই 16টা পয়েন্ট পয়েন্ট থাকে। এই 16টা পয়েন্টের আন্ডারে ওই প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরিথিং,
ওইটা কত কোন অরিজিন থেকে আসতেছে, ওর অরিজিনাল নাম কি, ওর ব্যাচ নাম্বার, ও কবে তৈরি হচ্ছে, ওর কতটুকু কি ক্ষতি আছে, ওর হ্যাজার্ডাস অবস্থা কি, হম ওর ফার্স্ট এইড ট্রিটমেন্ট কি হইতে পারে, ওর অগ্নিসংযোগ করলে বা আদার্স প্রসিডিউরে ও কি ধরনের বিহেভ করতে পারে, হ্যাঁ, যেন অগ্নিকাণ্ড ঘটলে তার কি ধরনের আমরা অ্যাকশন নেব, হ্যাঁ, ওর ওর সংরক্ষণ পদ্ধতি কি হতে পারে, হুম, যেরকম স্টোরেজ পদ্ধতি কি হতে পারে, এই জাতীয় যত ইনফরমেশন আছে সবই কিন্তু আমাদের এসডিএস বা এনএসডিএস এর মধ্যে থাকে। আপনার যদি কোনো সময় যদি কোথাও মানে ভাইবা দিতে যান, সেই সময় জিজ্ঞেস করতে পারে এসডিএস এর কয়টা পয়েন্ট আছে, 16টা পয়েন্ট আছে ইংলিশে, বাংলায় কতটা আছে, 8টা থেকে 9টা, এটা ভ্যারি করে বাংলার ক্ষেত্রে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপনারা তৈরি যখন করবেন, বাংলা এসডিএস তৈরি করেন, তখন এগুলোর প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে বা এগুলো নোটিশ করতে হবে। ওকে, ওকে। দেন আমরা একটু জানার চেষ্টা করি ডাই অথবা কেমিক্যাল ইনভেন্টরিটা কেমন। কেমিক্যাল ইনভেন্টরি আসলে আপনার বিভিন্ন ইয়েতে থাকতে পারে। তো তার জন্য আমরা এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করলাম, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই ইনভেন্টরি, এই কাজগুলো করতে আমাদের লাগবে। যেরকম আপনার এসডিএস আছে কিনা, ওই কেমিক্যালের টিডিএস আছে কিনা। টিডিএস হচ্ছে কি আপনার ওই এসডিএস এর সাথেই আবার টিডিএস দেয়, সেটা আপনার টেকনিক্যাল ডাটা শিট যেটা থাকে সেই প্রোডাক্টের, হ্যাঁ, সেটা। দেন হচ্ছে গিয়ে অরিজিনাল লেবেল যেটা আছে, অরিজিনাল লেবেল বলতে ওর সাথে একটা লেবেল থাকে, ওটা কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, কবে এক্সপায়ারি হবে, ওর লট নাম্বার কত, এই জাতীয় জিনিসগুলো থেকে এবং দিক নির্দেশনা দিয়ে আমরা লেবেল তৈরি করি। সেই লেবেল আছে কিনা, দেন হচ্ছে কি সাপ্লায়ার, কোন সাপ্লায়ার থেকে আসছে, একটা সাপ্লায়ার থাকে, যে আমি তাইওয়ান থেকে নিয়ে আসছি, সেই তাইওয়ানের কোন কোম্পানি আমাদের সাপ্লায়ার, দেন ম্যানুফ্যাকচারার বাংলাদেশে কোন কোম্পানি আবার ওটা এনে বিক্রি করতেছে মার্কেটে, মানে মানে সাপ্লায়ার হচ্ছে কি এরা, যারা আমার বাংলাদেশে এনে বিক্রি করতেছে, আর ম্যানুফ্যাকচার হলো তারা তৈরি করতেছে বিদেশে। ওকে, সেটা নাম, এগুলো ইনক্লুড করতে হয়। দেন হচ্ছে কি আমাদের এমএসডিএস অ্যাক্টিভ এমএসডিএস আছে কিনা, ক্যাশ নাম্বার আছে কিনা, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যাশ নাম্বার আছে, হ্যাঁ। কেমিক্যাল অ্যাসিড যে বিভিন্ন ধরনের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা হচ্ছে ক্যাশ নাম্বার। ওই নাম্বারটা কিন্তু সবার স্পেসিফিক, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা, কেমিক্যালের জন্য আলাদা ক্যাশ নাম্বার থাকে, সেইটা হচ্ছে কিন্তু আমাদের এখানে নোট ডাউন করতে হয়। দেন টাইপ অফ কেমিক্যালস, কি ধরনের কেমিক্যালস, এটা এটা হচ্ছে গিয়ে হ্যাজার্ডাস, নন হ্যাজার্ডাস, বা এটা কোরেসিভ কি কি আছে, হ্যাঁ। দেন এটা গডস অ্যাপ্রুভ কিনা, জেডিএসি তে অ্যাপ্রুভ কিনা, অকুটেক্স অ্যাপ্রুভ কিনা, এই যে তো বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েশন কতটুকু আমাদের স্টোর হয়েছে, কতটুকু প্রত্যেক মাসে ইউজ হয়েছে, কতটুকু আগে প্রথম মাসে, বা কতটুকু এইভাবে কতটুকু ইউজ হচ্ছে পার্ট বাই পার্ট, এগুলো সব কিন্তু আমাদের এই এমএসজিএস এ বা এই ইনভেন্টরিতে আমাদের কিন্তু কি করতে হয়, লিপিবদ্ধ করতে হয় প্রত্যেক মাসের শেষে, হ্যাঁ। এখন কথা হচ্ছে হিগ, হ্যাঁ। হিগে মনে করেন যে আগে ছিল 3.4, এখন যেটা আমরা শেষ করছি হিগ, সেটা হচ্ছে 4.0। এখানে বিভিন্ন কোড জেনারিজ আছে, সেই কোড জেনারিজ এর আন্ডারে কিন্তু ডিফারেন্স জেনারিজ এর আন্ডারে আমাদের এই এতক্ষণ যে আলোচনাগুলো করলাম তার কিন্তু কোড জেনারিজ থাকতে পারে। সেটা হচ্ছে কি নন হ্যাজার্ডাস ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট আলাদা লিস্টেড করে তার কোয়ান্টিটি সেগুলো যাবে। তারপরে হচ্ছে কি আপনার ইয়েতে বেসলাইন সেট আপ, দেন হচ্ছে কি আপনি কত কমাচ্ছেন কম্পারিজম, দেন হচ্ছে কি আপনার এটা হচ্ছে গিয়ে এই জাতীয় যে জিনিসগুলো আছে, এইগুলো আসলে এই এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো হচ্ছে হিগের জন্য এই কোশ্চেন গুলো আসলে বেসিক্যালি মেইন। হ্যাঁ, এরপরে তো আবার এই যে ওয়েস্ট গুলো আছে, সেই ওয়েস্টের যে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন, কোন প্রসেসে ম্যানেজমেন্ট করতেছেন, এর অসংখ্য কোশ্চেন আছে। ইনসিলাসের পদ্ধতি আছে, সেগুলো আপনি করেন কিনা আপনার ভিতরে, আপনি কিভাবে এর রিপ্লেনিশ করতেছেন, তার কোয়ান্টিটি কত, সিলাস কোয়ান্টিটি কত, এই যে যে জিনিসগুলো আছে সবই কিন্তু এর সাথে, এই আজকের এই টপিকস এর সাথে কিন্তু হিগের কোশ্চেনের সাথে বা প্ল্যাটফর্মের সাথে কিন্তু সংযুক্ত পার্ট বাই পার্ট। আমরা একটা পার্ট শেষ করলাম, এখন আমরা কি এতদূর পর্যন্ত বুঝছি না বুঝি নাই? প্লিজ রেসপন্স। আমাদের অর্ধেক পার্ট শেষ যদিও। প্লিজ, এনিওন, রেসপন্স। জসিম, জসিম ভাই কি অবস্থা, আছেন, শুনছেন আমার কথা?
ওকে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু আলোচনার চেষ্টা করি হচ্ছে কি ওয়েস্ট ম্যানেজমেন্টটা। ওয়েস্ট ম্যানেজমেন্ট আসলে কি? আমরা যে প্রক্রিয়ায় এতক্ষণ যে এই যে সেটা হ্যাজার্ডাস সোর্স নন হ্যাজার্ডাস সোর্স তাদের সিস্টেম হয়তো আলাদা, কিন্তু আমরা যে প্রক্রিয়ায় আমরা সেটাকে কি করব, আমরা সেটাকে মেইনটেইন করব, ম্যানেজ করব, কালেকশন করব, ট্রান্সপোর্ট করব, ট্রিটমেন্ট করতে পারবো, ডিসপোজাল করব, সমস্ত প্রক্রিয়াটা সেটা যেভাবে আমরা মেইন ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত করব, হ্যাঁ প্রপার ওয়েতে, হ্যাঁ প্রপার ওয়েতে আমরা কিভাবে সেটার ডিসপোজাল কালেকশন করে আমরা ওটাকে প্রকৃতি সংস্পর্শ থেকে সিকিউর করতে পারি, তার একটা নির্দিষ্ট যে প্রক্রিয়া পদক্ষেপ, সেটা হচ্ছে কি ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওকে। দেন হচ্ছে কি হার্মফুল ইফেক্ট অফ টেক্সটাইল ওয়েস্ট। আমাদের হার্মফুল টেক্সটাইল ওয়েস্টের বিভিন্ন ধরনের হার্মফুল ইফেক্ট থাকতে পারে। সেগুলো হচ্ছে কি আপনার কারণ এই যে টেক্সটাইল যে ওয়েস্ট গুলো আছে সেগুলো কিন্তু 15 ইয়ার্স, কোনটা কোনটা মানে 50 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর কিন্তু আমাদের প্রকৃতিতে থেকে যায়। বা বিভিন্ন ধরনের ডাই ইউজ করি আমরা অনেক সময়, সেই ডাই গুলো কিন্তু আমাদের প্রকৃতি থেকে, হ্যাঁ, আহ, আমাদের কিন্তু থেকে যায়। তো যে কারণের জন্য আপনার হচ্ছে কি আমাদের প্রকৃতিতে কিন্তু এগুলো যখন চলে আসে তখন কিন্তু আমরা কি ক্ষতিগ্রস্ত হই। এহসান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এখন। আচ্ছা। Okay. আচ্ছা আচ্ছা এহসান যাই হোক। ভাই, হ্যাঁ বলেন। আপনি তাহলে কন্টিনিউ করেন, আমি এটা অন করে রেখে গেলাম, হ্যাঁ। ওকে ঠিক আছে, সমস্যা নাই, আপনি এ করেন। ওকে। ওকে। আচ্ছা এখন আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা বিভিন্ন ইয়ারে এগুলো কিন্তু প্রকৃতিতে থেকে যায়। আর যখন আমাদের এই বিভিন্ন প্রক্রিয়া থেকে, যেরকম আপনাদের স্পিনিং, উইভিং, গার্মেন্টস সেক্টরে ডাইং হচ্ছে, কোথাও ফিনিশিং হচ্ছে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে পার্টগুলো আছে সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাটিং, জুট যেগুলো আমরা বলি, বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো আমাদের প্রকৃতিতে যখন আসতেছে তখন কিন্তু তার একটা এভারেজ লাইফ সাইকেলের মাধ্যমে কিন্তু প্রকৃতিতে আসে বা থাকে যায়। তখন কিন্তু আমাদের এটা কিন্তু প্রকৃতিতে সহজে রিপ্লেনিশ হয় না। তখন এগুলো কিন্তু আমাদের জন্য হ্যাজার্ডাস বা ইয়ে হয়। যখন আমরা এগুলোকে ওয়েস্টটা প্রপারলি ম্যানেজ যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রকৃতিতে সেটা ক্ষতির আকার ধারণ করে। এই কারণের জন্য বেসিক্যালি আমাদের এগুলো কিন্তু খুব মারাত্মক প্রভাব ফেলে। সে কারণের জন্য আমাদের এগুলো কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় পদক্ষেপের মাধ্যমে আমাদের দিকে আমরা ম্যানেজমেন্টের আওতাভুক্ত নিষ করার চেষ্টা করি। তো আমরা যখন আমরা প্রকৃতিতে দূষণ দিতে পারি, আমরা যদি এটা ম্যানেজ না করতে পারি, যে কারণে জন্য আমাদের প্রকৃতিতে যে বাস করতেছি সেটাকে যদি ক্ষতিগ্রস্ত করি তাহলে দিন শেষে আমরাই বাঁচতে পারবো না, আমাদের প্রকৃতি বাঁচতে পারবে না। সুতরাং আমরা আমাদের প্রকৃতিতে বা আমাদের প্ল্যানেট বা আমাদের জগৎটা বা পৃথিবীকে যদি আমরা নিজেরাই ধ্বংস করি, তার জন্য আমরা এই যে এখন যে এত দুর্যোগ, এর কারণ কি? কারণ আমরা আমাদের দুর্যোগগুলো নিজেরাই ডেকে আনছি। বিভিন্ন ভাবে আমরা এই তো এই গাছ পোড়াচ্ছি, আমরা বিভিন্ন ধরনের এই পণ্য দ্রব্য যখন মৌচাকে পোড়াচ্ছি তখন এই কার্বন ইমিশন করতেছি। কার্বন যখন ইমিশন করতেছি এই কার্বনটা কিন্তু কার্বন ডাই অক্সাইড হিসেবে যাচ্ছে প্রকৃতিতে। যখন কার্বন ডাই অক্সাইড হিসেবে যাচ্ছে তখন এটা কিন্তু আমাদের প্রকৃতিতে এই যে আলোটা আসতেছে সে আলোকে অ্যাবজর্ব করতেছে, আর আলোকে যখন অ্যাবজর্ব করতেছে তখন আমাদের প্রকৃতির উষ্ণতা কি হচ্ছে দিন দিন বেড়েই চলেছে, যে কারণের জন্য কিন্তু আমরা এই অতিরিক্ত তাপমাত্রা ভোগ করতেছি বর্তমানে। বা বিভিন্ন ধরনের ডিজিজটা আমাদের কিন্তু দিন দিন আসতেছে। আর যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন তো অলরেডি এই যে আমাদের উত্তর অঞ্চলে যেসব মেরু অঞ্চলে বরফ জমে আছে সেগুলো যখন আমাদের গলে যাচ্ছে তখন কিন্তু আমাদের এই যে সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে, যখন সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আমাদের লো ল্যান্ড গুলো আছে সেগুলো পানির নিচে চলে যাচ্ছে ধীরে ধীরে। হুম। তো এই জাতীয় যে জিনিসগুলো অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিন্তু আমরা নিজেরাই করতেছি, আমাদের নিজেদের ধ্বংস করতে গেলে প্রকৃতি বাঁচাইতে হবে। তো যে কারণের জন্য তার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, যে কারণের জন্য বেসিক্যালি আমরা কিন্তু এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতেছি। এখন এই ওয়েস্টটা অনেক ক্ষেত্রে টক্সিক ওয়েস্ট থাকে, সেই টক্সিক ওয়েস্টটা বিভিন্ন ধরনের এর থেকে আসে, যেরকম ফাইবার প্রিপারেশন করি, ডাইং এর কাজ করি, প্রিন্টিং এর কাজ করি, হ্যাঁ, ব্লিচিং
এর কাজ করতেছি, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ডাই অ্যাসিড, হ্যাঁ, বিভিন্ন ধরনের মিক্সিং বা সলভেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের প্রকৃতিতে আসতেছে। আর যখন আমাদের প্রকৃতিতে আসতেছে তখন কিন্তু ওটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, আমাদের হেলথ অ্যান্ড সেফটিকে আমাদের কিন্তু লস ঘটাচ্ছে। তখন আমরা কিন্তু আছে, তখন এই কারণের জন্য বেসিক্যালি আমরা কি যাবো, আমরা ওয়েস্টটাকে ম্যানেজমেন্ট করতে যাবো। তো ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু অবজেক্টিভ আছে বা উদ্দেশ্য আছে, কারণ কি, টু মেক শিওর এ সাস্টেনেবল এনভায়রনমেন্ট, আমরা একটা সুনিশ্চিত বা স্থিতিশীল যে ফিউচার জেনারেশনের জন্য একটা সুন্দর সাস্টেনেবল এনভায়রনমেন্ট গিফট দেওয়ার জন্য কিন্তু আমরা এটাকে এনশিওর করবো। হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে করবো। দেন হচ্ছে কি, টু সেট আপ এ টার্গেট গোল, আমরা একটা টার্গেট গোল সেট আপ করবো, যাতে আমরা এটাকে রিডিউস করতে পারি, ওয়েস্টটাকে কি করতে পারি, রিডিউস করতে পারি, এবং প্রকৃতি থেকে মনে করেন যে সুন্দর রাখতে পারি। আমরা যেভাবে দেখতেছি এখন, সেইভাবে কি যেন হ্যাজার্ডাস ওয়েস্ট বা নন হ্যাজার্ডাস ওয়েস্টটাকে বিভিন্ন ধাপে ধাপে আমরা রিডিউস করে আমরা যেন পরিবেশকে সুন্দর রাখতে পারি, সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমরা কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। এখন আমরা বিভিন্ন স্পিনিং, উইভিং ওয়েস্ট, নিটিং ওয়েস্ট, এগুলো তো যারা আমরা গার্মেন্টস সেক্টরে কাজ করি এদের সম্পর্কে জ্ঞান আছে। আমি স্লাইড যখন দিয়ে দেবো তখন একটু স্টাডি করলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে, এখানে খুব শার্পলি দেওয়া আছে। তো এই ডাইং ওয়েস্ট, পলিথিন ওয়েস্ট, সলিড ওয়েস্ট, এগুলো সবই হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ওয়েস্ট, এগুলো আমরা আহ, বিভিন্ন ক্যাটাগরাইজ করে কিন্তু আমরা কালেক্ট করে আমরা থার্ড বিক্রি করি। হ্যাঁ, তো আমরা এই ওয়েস্টটা কালেকশন পদ্ধতি আসলে আমরা যখন তখন যেভাবে মন চায় সেভাবে ওয়েস্ট একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। আমরা এইভাবে না করে যদি আমরা বিভিন্ন বিন করে দিই আলাদা আলাদা, যেরকম একটা গ্রিন বিন করলাম, সেখানে দিলাম আমরা ফুড ওয়েস্ট, একটা মনে করেন যে ব্লু একটা বিন দিলাম, সেটাকে জেনারেল ওয়েস্ট, আমাদের সচরাচর ব্যবহার যে জিনিসপত্র আছে সেটাকে আমরা সেখানে দিলাম। যেটা আমাদের হ্যাজার্ডাস ওয়েস্ট, সেটার জন্য আমরা আলাদা বিন করলাম। যেটা আমাদের মনে করেন যে বিভিন্ন ধরনের রিসাইকেল প্রোডাক্ট আছে, যেগুলো আমরা পরবর্তীতে আবার ইউজ করতে পারবো, রিসাইকেল বা রিউজ করতে পারবো, সেগুলোর জন্য আমরা আলাদা একটা বিন করে দিতে পারি। তাহলে কি হবে, আমরা সেপারেটলি আমরা এই বিন গুলো যখন করে দেবো তখন সেপারেটলি কালেক্ট হবে, সেপারেট পারপাজে সেপারেট জায়গা, আমরা কিন্তু এগুলো সহজেই কিন্তু আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, বা আমরা সেগুলো পদক্ষেপের মাত্রা মধ্যে আনতে পারবো। এই কারণে জন্য আমরা বিন পদ্ধতি ইউজ করতে পারি, যেটা আমাদের বেস্ট ওয়ে হতে পারে। আর একটা হচ্ছে কি, আমরা ওয়েস্ট কন্ট্রোল মেথডটা আছে, বিভিন্ন ধরনের ওয়েস্ট কন্ট্রোল মেথড আছে, সেটা আমরা সোর্স রিডাকশন হইতে পারে, সেটা হচ্ছে ওয়েস্ট অ্যাভয়েডনেস, আমরা সোর্সটাকে অ্যাভয়েড করতে পারি, আমরা সোর্স ওয়েস্টটা কম তৈরি করব। হ্যাঁ, তুলনামূলকভাবে কম তৈরি করবো, আমাদের প্রয়োজনের মতো আমরা জিনিস ব্যবহার করবো, তাহলে আমাদের ওয়েস্টটা কম হবে। দেন ওয়েস্ট মিনিমাইজেশন যদি হয়েই যায়, তখন আমরা এটা যত কমে পারি আমরা করতে পারি। দেন হচ্ছে কি, আমাদের ওয়াটার ওই ওয়েস্ট রিসাইকেলিং, আমাদের এইটা সাইকেল মধ্যে ডাইরেক্টলি ইউজ করতে পারি, হ্যাঁ, অথবা রিসাইকেল করতে পারি। দেন ওয়েস্ট ট্রিটমেন্ট, ওয়েস্টটাকে আমরা বিভিন্ন প্রক্রিয়া যখন আমরা একবারে রিসাইকেল বা ইউজ করতে পারবো না, তখন আমাদের ওয়েস্ট ট্রিটমেন্ট প্রক্রিয়া কোন কোন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট করতে পারি, এগুলো আমরা পরে করতে আলোচনা করতেছি একটু পরে। দেন ওয়েস্ট ডিসপোজাল, যখন আমরা একদমই পারবো না, তখন ওটাকে একদম পুরো মাটির নিচে পুঁতে ফেলবো বা সাগরের নিচে আমরা টেকনিক্যাল ওয়েতে, বিভিন্ন টেকনিক্যাল ওয়ে আছে, সেই ওয়ে গুলোতে মাধ্যমে আমরা সাগরের তলদেশে জমা করে ফেলবো, যাতে প্রকৃতিতে এগুলো যেন আমাদের দূষণ না করতে পারে। হুম। প্রথম হচ্ছে কি, আমরা নন হ্যাজার্ডাস যে ওয়েস্ট আছে সেটা আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা এটাকে সার তৈরি করতে পারি। হ্যাঁ, মাটির নিচে বা কোথাও করে আমরা এটাকে সারে পরিণত করতে পারি। Then আমরা কি করতে পারি, আমাদের যে বিভিন্ন ধরনের যে অন্যান্য হাজারের যে ওয়েস্ট গুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন ধাপে ধাপে আমরা করতে পারি। তার মধ্যে আমাদের কিছু প্রকার পদ্ধতি হতে পারে, যেটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইনসিনারেশন বা হচ্ছে থার্মাল বিভিন্ন পদ্ধতি হতে পারে, এখানে বিভিন্ন পদ্ধতি এখানে দেওয়া আছে। তো আমরা বেসিক্যালি এটা যখন হ্যাজার্ডাস ওয়েস্টটাকে আমরা প্রথমে কি করবো, প্রিভেন্ট করার চেষ্টা, প্রতিরোধ চেষ্টা করবো, যাতে এটা তৈরি যেন না হয়। দেন আমরা এখানে রিডিউস করবো, আমরা কমায় ফেলবো, যাতে আমরা কম তৈরি হয়। দেন রিইউজ করবো, আমাদের যে প্রোডাক্টটা হচ্ছে সেটাকে আমরা কি রিইউজ, রিসাইকেল করতে পারি। এখন কথা হচ্ছে রিইউজ কোনটা, রিসাইকেল কোনটা। রিইউজ হচ্ছে যেটাকে ডিরেক্ট আমি মনে করেন যে তার শেপ চেঞ্জ করবো না, যেটাকে সাপোজ একটা বোতল, আমরা ওই বোতলটা প্রিমিসেস ইউজ করতাম, সেটাকে ধুয়ে আবার আর এক প্রিমিসেস ইউজ করবো। হ্যাঁ, তারপরে মনে করেন যে বেসিক্যালি মানে আপনাদের সহজ উদাহরণ দেয়, সহজ উদাহরণ বলতে কি, আমরা একটা সাপোজ একটা জিনিস আছে, সেটা একই প্রক্রিয়া, একই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে সাপোজ মনে করেন যে আপনি একটা
পানির বোতল, সেই পানির বোতল আপনি পানি খেয়েছেন, আবার ওই পানির বোতলটা ধুয়ে আবার পানি নিচ্ছেন, সেটা ওই পানির বোতলটা ওই চক্করের মধ্যে কিন্তু ঘুরতেছে, এবং ওটাকে বলা হবে রিসাইকেল। একই প্রক্রিয়া কিন্তু যখন সাইকেলিং এর মধ্যে ঘুরবে। আর আপনি রিইউজ করতে হবে suppose মনে করেন লোহা, অনেকগুলো লোহা আপনার মনে করেন সব ওয়েস্টেজ হিসেবে ফেলে দিলেন, তখন ওই লোহাটা আপনি তো অন্য কাজে ইউজ করতে পারবেন না, ভাঙা যে লোহাগুলো থাকে, তখন ওটাকে গলায় ফেলা, গলায় ফেলে আপনার অন্যান্য আরেকটা শেপ দেওয়া হয়, শেপ ইউজ করে ওইটাকে রিইউজ করতেছেন। এটাকে রিইউজ এবং রিসাইকেলের মধ্যে কিন্তু পার্থক্য। নোট ডাউন। আচ্ছা, রিকভার, রিকভার বলতে কি, মনে করেন যে পুনরুদ্ধার করা। আমরা কোন একটা জিনিসটাকে মনে করেন যে করতেছি, প্রকৃতি থেকে ইউজ করতেছি, সেটাকে আবার রিকভার করতেছি, রিকভার করে মনে করছি অন্য প্রিমিসিস যাতে আমি ইউজ করতে পারি। অলমোস্ট রিউজ বা রিসাইকেলের সাথে সম্পর্কিত, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি পিডিবিসিস হচ্ছে কি মনে করেন যে আহ, একদম ফুললি উত্তোলন বলা যায় একরকম, হ্যাঁ, ফুললি উত্তোলন করে আপনি ইউজ করতে। দেন ডিসপোজাল মেথডটা কি, ডিসপোজাল মেথড হচ্ছে কি যেটা আপনি একদম রিসাইকেল রিউজ রিডিউস করতে পারবেন না, সেটাকে একদম পুরো ওই যে বললাম একটা সিলগালা করবেন, সিলগালা করে যাতে ওখান থেকে বেরোইতে না পারে, কন্টেইনারের মধ্যে সিলগালা করে ওটাকে একদম মাটির নিচে বা সাগরের তলদেশে যাতে জমা করে দিতে পারেন, সেটা হচ্ছে ডিসপোজাল। দেন হচ্ছে কি আপনাদের রিডিউস প্রসেস। রিডিউস প্রসেসটা যখন আপনি মনে করেন যে আপনাদের প্রিমিসেসের মধ্যে যখন আপনি কি করবেন, আপনি কি করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে এই যে রিডিউস, আপনি হচ্ছে কি কমাচ্ছেন। হ্যাঁ, আপনি মনে করেন সাপোজ একটা থলে, আপনি প্রত্যেকদিন বাজার করে যান, হয়তো অফিস থেকে যাওয়ার সময় কি করেন, আপনি হয়তো থলে ইউজ করেন না, আপনি কি করতেছেন, ওই যে যে বাজারের ক্রেতার কাছে যাচ্ছে, সে আপনার কি করতেছেন একটা হ্যান্ড ব্যাগে বা পলিথিনের মধ্যে আপনার জিনিস হয়ে যাচ্ছে, পলিথিন গুলো কিন্তু দিন শেষে আমি যে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, প্রত্যেকদিন রেগুলার 3টা 4টা করে পলিথিন কিন্তু জমা হচ্ছে। কিন্তু আপনি যদি একটা ব্যাগ ইউজ করতেন, হ্যাঁ, তাহলে একটা আগেকার গ্রামের বাড়ি তারা জানেন তো, বাজারে থলে নিয়ে যায়, বাজারে থলে কিন্তু আপনি বাপ দাদা দেখবেন বাজারে থলে নিয়ে যায় বাজার করতে, ওরকম যদি যাই তাহলে আমি কিন্তু একটা থলেই কিন্তু ইউজ করতেছি, এতগুলো পলিথিন কিন্তু আমার আমার ওই থলেতে দেওয়া লাগতেছে, থলে ইউজ করলে। সুতরাং এটাকে যদি ইউজ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা রিডিউস কিন্তু করতে পারতেছি, পলিথিনটা আমরা রিডিউস করতেছি, কারণ একটা থলি আমরা বারবার ইউজ করতেছি, সেখানে রিডিউস হলো। দেন আমাদের রিইউজ, রিইউজটা কি, আমরা একই ওই দেখেন এই যে বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলো আছে, সেগুলোকে রিইউজ করতেছি। একজন জামা হয়তো ফেলে দিল, আর একজন ইউজ করলো। দেন হচ্ছে কি আর একটা হচ্ছে কি আমাদের রিসাইকেল। রিসাইকেল বলতে আমাদের একই জিনিস, রিসাইকেল একটা বেস্ট উদাহরণ আছে আমাদের, এই যে রিসাইকেল মনে করেন একটা তোয়ালে বা একটা মনে করেন যে গার্মেন্টস প্রোডাক্ট, সেটাকে আমরা বিভিন্ন পারপাজের মধ্যে ইউজ করতেছি, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে আবার আমরা কিন্তু সুতা তৈরি করে আবার কিন্তু আমরা নতুন কিন্তু জামা তৈরি করতে পারতেছি, সেটাকে হচ্ছে কি আমরা বলতেছি রিসাইকেল। একই প্রসেসের মধ্যে দেখে কাজ করা। আর 3R তো জানেনই, হ্যাঁ, রিডিউস, রিইউজ, রিসাইকেল। আর হচ্ছে গিয়ে পরেরটা হচ্ছে recover। recover বলতে কি আমরা পুনরুদ্ধার করব, ওই যে একটু আগে বলছিলাম যে একটা প্রিমিসেস এর মধ্যে প্লাস্টিকে পোড়াচ্ছি, পোড়ায়া আমরা রিকভার করে আমরা বিভিন্ন ধরনের পাওয়ার এনার্জি তৈরি করতে পারতেছি। হম, বা হচ্ছে কি অনেক সময় আমরা সেখান থেকে ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে আমরা তেল পাচ্ছি, গ্যাস পাচ্ছি, এই জাতীয় যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে আমরা ওটা কিন্তু শক্তিটা রিকভার করে নিচ্ছি ওখান থেকে। দেন আমরা ডিসপোজাল পদ্ধতি বিভিন্ন ভাবে এইভাবে কালেক্ট করে এটাকে সিলগালা করে আমরা বিভিন্ন প্রিমিসেসে আবদ্ধ করে রাখতে পারি। দেন ইনসিনারেশন, ইনসিনারেশন হচ্ছে কি অত্যাধিক তাপমাত্রায় আপনি যখন কোন একটা প্রোডাক্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট বা আদার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে অধিক তাপমাত্রা যখন আপনি দেবেন, দিতে দিতে তখন দেখা যাচ্ছে আপনার প্রিমিসেসের মধ্যে আপনার বিভিন্ন ধরনের যে বায়োমাস, বায়োমাস, দেন হচ্ছে কি আপনার তেল, তারপরে হচ্ছে কি ওখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাশ, এগুলো আপনি ইউজ করবেন যাতে প্রকৃতিতে সেই যে সলিড যে পদার্থটা ছিল যেটা প্রকৃতিতে মাটির সাথে বা পানির সাথে মিশতেছে না, সেটাকে পুড়িয়ে ফেলে যাতে আমরা ওখান থেকে উইদাউট কার্বন কম্বাকশনের মাধ্যমে আমরা বায়োচার, বায়োচার হচ্ছে গিয়ে আমরা উইদাউট অক্সিজেন বার্নিং করলে আমাদের সেখান থেকে কোনো কার্বন এমিশন হবে না, সেই কার্বন এমিশন না করে আমরা যেখান থেকে তেল পাবো, হ্যাঁ, তেল গ্যাসোলিন যেটা, সেটা পাইতে পারি অনেক সময় বায়োচার।
যখন আপনি করবেন তখন অ্যাশ হিসাবে বায়োচার তৈরি হবে, কার্বন ম্যাটেরিয়ালস। সেটাকে যদি আপনি ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারবেন। এগুলো যদি আমরা করি তাহলে কার্বনটাও আমাদের প্রকৃতিতে আসলো না, আমাদের প্রকৃতিও দূষণ হলো না। হ্যাঁ, এই পাইরোলাইসিস একই প্রক্রিয়া। ওকে। আমরা পাইরোলাইসিস হচ্ছে মেইনলি এই যে, এই দেখেন বায়ো অয়েল, লাস্ট একদম এন্ড প্রোডাক্ট হচ্ছে কি এই বায়ো অয়েল। এই বায়ো অয়েলটা পরবর্তীতে আপনি জ্বালানির কাজে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে কি গ্যাস রিসাইকেলিং, গ্যাস আপনি গ্যাসটা বিভিন্ন প্রক্রিয়ায় রিসাইকেল করতে পারবেন। দেন হচ্ছে কি এটা হচ্ছে কি ডাইস কেমিক্যালস ইনভেন্টরি। এটা তো আগে অলরেডি ইনভেন্টরি নিয়ে আলোচনা করছি। দেন হচ্ছে কি রেসপন্সিবিলিটিস, এই যে ফিউচার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে কি কি ইউজ করতে, অনেক সময় ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে পারে একটা মানুষের, যে আপনি কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা করবেন, কিভাবে আপনি ওয়েস্টটাকে কমাইতে পারেন। হ্যাঁ, ডে বাই ডে বিভিন্ন ধরনের প্ল্যান করতে হবে আপনি অ্যাজ এ ইএমএস রেসপন্সিবল হিসেবে। দেন এফএম অনেক কোশ্চেন আছে, যেরকম মনে করেন যে আপনার ওই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনি কোন পদ্ধতি ইউজ করতেছেন, আপনি কোন গ্যাস আপনি মানে ইনসিনারেশন পদ্ধতি ইউজ করতেছেন কিনা, হ্যাঁ কোনো বায়োমাস, মানে বিভিন্ন ধরনের, মানে অনেক কোশ্চেন, হিউজ কোশ্চেন থাকে এর আন্ডারে। আপনারা যারা অলরেডি হিক করে থাকবেন তারা জানেন, হ্যাঁ বেসলাইন কোয়ান্টিটিস করার জন্য, হ্যাঁ আদার্স ক্যালকুলেশনের জন্য এগুলো আসলে লাগে। দেন হচ্ছে গিয়ে আমরা একটু লাস্ট শেষ করি, যে হচ্ছে কিউ এ সেশন, যেটা কোশ্চেন এবং অ্যান্সার সেশন। আপনারা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিব। হ্যাঁ, আপনাদের এখানে মেবি আমি দেখছি যেটা, সেটা হচ্ছে আমি ইয়ে করতে পারতেছি না, মিউট করতে, আনমিউট করে দিতে পারছি না। ওনাদের ওই কাইন্ডলি আপনারা দেখেন তো, আনমিউট করে তারপরে কথা বলতে পারছেন কিনা। সেটা আনমিউট করতে পারছি না, আপনাদের আনমিউট করে দিতে পারছি না। হ্যাঁ, এখান থেকে কি এটা হলো। আপনারা কাইন্ডলি যদি কোনো কোশ্চেন থাকে আমার একটু চ্যাট বক্সে আপনারা একটু কাইন্ডলি লেখেন, আমি আপনাদের অ্যান্সার করবো। হ্যাঁ? তো আমি অপশন পাচ্ছি না কোনো, আপনাদের ওইখান থেকে হয়তো বা আপনাদের কারো কোশ্চেন আছে, প্লিজ চ্যাট বক্সে একটু কাইন্ডলি লিখেন যদি থাকে। হ্যালো। হ্যালো। জি ভাই। এই আমি তো কারোর মানে কেউ তো আমার, আমি কারোর পাচ্ছি না, একজন ওই চ্যাট বক্স, ওরা কেউ কেউ আনমিউট করতে পারতেছে না নাকি? কেউ একজন বলছে যে আনমিউট হচ্ছে না। এদের কি সব কি অল ইয়ে করে রাখা, মিউট আনমিউট করে রাখা? ওদের মিউট করে দেন, মিউট অপশন চালু করে দেবেন, যারা করতে পারে মিউট করে কোশ্চেন করুক, যদি কারো কোশ্চেন থাকে। জি। হ্যালো। হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, আমি শুনছি আপনি ওদের। আপনি আপনি জাস্ট বলে দেন, বা আমি বলতেছি ওদের এটা নিয়ে যদি কোশ্চেন থাকে বা কোনো ইনহেজিটেশন থাকে, তাহলে গ্রুপের মধ্যে এইটা সংক্রান্ত, মানে আজকে যে হ্যাজার্ডস নন হ্যাজার্ডস ছিল এটা সম্বন্ধে একটা সারসংক্ষেপ দেওয়া হবে। কারণ এখানে টেকনিক্যাল ফল্টের কারণে আমি অনেকবার চেষ্টা করছি, হইতেছে না। এই যে ও আক্স টু আচ্ছা আনমিউট, আচ্ছা। আক্স টু আনমিউট অল দেওয়ার পর এটা হইতেছে না। হ্যাঁ, আক্স টু আমিও আনমিউট দেওয়ার পর এটা দেখছি, হইতেছে না। আমিও চেষ্টা করতেছিলাম, কারণ হ্যাঁ, হ্যাঁ। আমিও তো পারার কথা। তো যাই হোক, ফাহিম আহমেদ লিখছে নো স্যার। তো যাই হোক, আপনাদের যদি কোশ্চেন না থাকে তো যাই হোক, আমি তাহলে আজকের মতো বিদায় নেই। আপনাদের শুভকামনা থাকবে, শুভরাত্রি। তো আপনাদের অন্য কোনো কোয়ারিজ থাকলে আপনাদের যারা এই যে স্বপন ভাই আছে, হ্যাঁ। আপনাদের সাথে কোঅপারেট করে আপনাদের সমস্ত ডকুমেন্টস বা আদার যে প্রবলেম যদি থাকে তার মধ্যে আমাদের পৌঁছে দিন, আমি অ্যান্সার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে শোভন ভাই, তাহলে আমি কুইট করি। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম।
জি, ফাহিম আহমেদ আর ওই যে এনামুল, এনামুল হক, ইমন ও জসিমউদ্দিন ভাই। আজকে টেকনিক্যাল ফল্টের কারণে একটু আমাদের সমস্যা হয়েছে। মূলত ল্যাপটপ চেঞ্জ হয়েছে আর নতুন পার্সন অ্যাড হয়েছে, আগে যে নিতু ও এখন নাই, ওর জায়গায় আমি আসছি। তো আজকে যে ক্লাসটা হয়েছে এটা সার সংক্ষেপ আপনারা আমাদের গ্রুপে পাবেন, এটা হয়তো দু একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর হ্যালো, দু একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর আপনাদের আরেকটা ক্লাস আছে, ওটা টাইম টু টাইম নেওয়া হবে, আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। আর একটা সেশন হবে, আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে পরবর্তীতে শেষে ইসিআর এর উপর। এই তো। আর আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা গ্রুপে ইসিআর ব্যাচ যে 5 নাম্বার গ্রুপটা আছে ওটা কোশ্চেন করবেন, এখানে উত্তর পেয়ে যাবেন। এরপর থেকে আর টেকনিক্যাল ফল্ট থাকবে না ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।